নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। কবিগুরুর জন্মদিবস উপলক্ষে আজকে কবিগুরুর একটি ছোট গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প। গল্পের নাম মেঘ ও রৌদ্র, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। পূর্বদিনে বৃষ্টি হইয়া গিয়াছে। আজ ক্ষান্ত বর্ষণ প্রাতঃকাল ম্লান রৌদ্র ও খণ্ড মেঘে মিলিয়া পরিপক্ক প্রায় আউশ ধানের ক্ষেতের উপর পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলাইয়া যাইতেছিল। সুবিস্তৃত শ্যাম চিত্রপট একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করিতেছিল, আবার পরক্ষণেই ছায়া প্রলেপে গাঢ় স্নিগ্ধতায় অঙ্কিত হইতেছিল। যখন সমস্ত আকাশ রঙ্গভূমিতে মেঘ এবং রৌদ্র দুইটি মাত্র অভিনেতা আপন আপন অংশ অভিনয় করিতেছিল, তখন নিম্নের সংসার রঙ্গভূমিতে কত স্থানে কত অভিনয় চলিতেছিল তাহার আর সংখ্যা নাই। আমরা যেখানে একটি ক্ষুদ্র জীবননাট্যের পট উত্তোলন করিলাম, সেখানে গ্রামে পথের ধারে একটি বাড়ি দেখা যাইতেছে। বাহিরের একটি মাত্র ঘর পাকা এবং সেই ঘরের দুই পার্শ্ব দিয়া জীর্ণ প্রায় ইষ্টকের প্রাচীর গুটিকতক মাটির ঘর বেষ্টন করিয়া আছে। পথ হইতে গড়াদের জানালা দিয়া দেখা যাইতেছে। একটি যুবা পুরুষ খালি গায়ে তক্তপোষে বসিয়া বাম হস্তে ক্ষণে ক্ষণে তালপাতার পাখা লইয়া গ্রীষ্ম এবং মশক দূর করিবার চেষ্টা করিতেছেন এবং দক্ষিণ হস্তে বই লইয়া পাঠে নিবিষ্ট আছেন। বাহিরে গ্রামের পথে একটি ডুরে কাপড় পরা বালিকা আঁচলে গুটিকতক কালোজাম লইয়া একে একে নিঃশেষ করিতে করিতে উক্ত গড়াদ দেওয়া জানালার সম্মুখ দিয়া বারংবার যাতায়াত করিতেছিল। মুখের ভাবে স্পষ্টই বোঝা যাইতেছিল ভিতরে যে মানুষটি তক্তপোষে বসিয়া বই পড়িতেছে তাহার সহিত বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে এবং কোনো মতে সে তাহার মনোযোগ আকর্ষণপূর্বক তাহাকে নীরবে অবজ্ঞাভরে জানাইয়া যাইতে চাহে যে সম্প্রতি কালো জাম খাইতে আমি অত্যন্ত ব্যস্ত আছি, তোমাকে আমি গ্রাহ্য মাত্র করি না। দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি চোখে কম দেখেন। দূর হইতে বালিকার নীরব উপেক্ষা তাহাকে স্পর্শ করিতে পারে না। বালিকাও তাহা জানিত, সুতরাং অনেকক্ষণ নিষ্ফল আনাগোনার পর নীরব উপেক্ষার পরিবর্তে কালোজামের আটি ব্যবহার করিতে হইল। অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা এতই দুরূহ। যখন ক্ষণে ক্ষণে দুই চারিটা কঠিন আটি যেন দৈবক্রমে বিক্ষিপ্ত হইয়া কাঠের দরজার উপর ঠক করিয়া শব্দ করিয়া উঠিল, তখন পাঠরত পুরুষটি মাথা তুলিয়া চাহিয়া দেখিল। মায়াবিনী বালিকা তাহা জানিতে পারিয়া দ্বিগুণ নিবিষ্টভাবে অঞ্চল হইতে দংশনযোগ্য সুপক্ক কালোজাম নির্বাচন করিতে প্রবৃত্ত হইল। পুরুষটি ভ্রু কুঞ্চিত করিয়া বিশেষ চেষ্টা সহকারে নিরীক্ষণ পূর্বক বালিকাকে চিনতে পারিল এবং বই রাখিয়া জানালার কাছে উঠিয়া দাঁড়াইয়া হাস্য মুখে ডাকিল, গিরিবালা। গিরিবালা অবিচলিতভাবে নিজের অঞ্চলের মধ্যে জাম পরীক্ষা কার্যে সম্পূর্ণ অভীষ্ট থাকিয়া মৃদু গমনে আপন মনে এক এক পা করিয়া চলিতে লাগিল। তখন ক্ষীণ দৃষ্টি যুবা পুরুষের বুঝিতে বাকি রহিল না যে কোনো একটি অজ্ঞানকৃত অপরাধের দণ্ডবিধান হইতেছে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া কহিলেন, কই, আজ আমাকে জাম দিলে না? গিরিবালা সে কথা কানে না আনিয়া বহু অন্বেষণ ও পরীক্ষায় একটি জাম মনোনীত করিয়া অত্যন্ত নিশ্চিন্ত মনে খাইতে আরম্ভ করিল। এই জামগুলি গিরিবালাদের বাগানের জাম এবং যুবা পুরুষের দৈনিক বরাদ্দ। কি জানি সে কথা কিছুতেই আজ গিরিবালার স্মরণ হইল না। তাহার ব্যবহারে প্রকাশ পাইল যে এগুলি সে একমাত্র নিজের জন্যই আহরণ করিয়াছে, কিন্তু নিজের বাগান হইতে ফল পাড়িয়া পরের দরজার সম্মুখে আসিয়া ঘটা করিয়া খাইবার কি অর্থ পরিষ্কার বুঝা গেল না। তখন যুবাটি কাছে আসিয়া তাহার হাত ধরিল। গিরিবালা প্রথমে আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, তাহার পরে
সহসা অশ্রুজলে ভাসিয়া কাঁদিয়া উঠিল এবং আঁচলের জাম ভূতলে ছড়াইয়া ফেলিয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল। সকালবেলাকার চঞ্চল রৌদ্র এবং চঞ্চল মেঘ বৈকালের শান্ত ও শ্রান্ত ভাব ধারণ করিয়াছে। শুভ্র স্ফীত মেঘ আকাশের প্রান্তভাগে স্তূপাকার হইয়া পড়িয়া আছে এবং অপরাহ্নের অবসন্নপ্রায় আলোক গাছের পাতায়, পুষ্করিণীর জলে এবং বর্ষাস্নাত প্রকৃতির প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গে ঝিকঝিক করিতেছে। আবার সেই বালিকাটি সেই গড়াদের জানালার সম্মুখে দেখা যাইতেছে এবং ঘরের মধ্যে সেই যুবা পুরুষটি বসিয়া আছে। প্রভেদের মধ্যে এবেলা বালিকার অঞ্চলে জাম নাই এবং যুবকের হস্তেও বই নাই। তদপেক্ষা গুরুতর এবং নিগূঢ় প্রভেদও কিছু কিছু ছিল। এবেলাও বালিকা কি বিশেষ আবশ্যকে সেই বিশেষ স্থানে আসিয়া ইতস্তত করিতেছে বলা কঠিন। আর যাহাই আবশ্যক থাক, ঘরের ভিতরকার মানুষটির সহিত আলাপ করিবার যে আবশ্যক আছে, ইহা কোনো মতেই বালিকার ব্যবহারে প্রকাশ পায় না। বরঞ্চ বোধ হইল সে দেখিতে আসিয়াছে সকালবেলার যে কালো জামগুলো ফেলিয়া গেছে, বিকালবেলায় তাহার কোনোটার অঙ্কুর বাহির হইয়াছে কিনা। কিন্তু অঙ্কুর বাহির না হইবার অন্যান্য কারণের মধ্যে একটি গুরুতর কারণ এই ছিল যে ফলগুলি সম্প্রতি যুবকের সম্মুখে তক্তপোষের উপর রাশিকৃত ছিল এবং বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটি অনির্দিষ্ট কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত ছিল, তখন যুবক মনের হাস্য গোপন করিয়া অত্যন্ত গম্ভীরভাবে এক একটি জাম নির্বাচন করিয়া সযত্নে আহার করিতেছিল। অবশেষে যখন দুটো একটা আঁটি দৈবক্রমে বালিকার পায়ের কাছে, এমনকি পায়ের উপর আসিয়া পড়িল, তখন গিরিবালা বুঝিতে পারিল যুবক বালিকার অভিমানের প্রতিশোধ লইতেছে। কিন্তু এ কি উচিত? যখন সে আপনার ক্ষুদ্র হৃদয়টুকুর সমস্ত গর্ব বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবার অবসর খুঁজিতেছে, তখন কি তাহার সেই অত্যন্ত দুরূহ পথের বাধা দেওয়া নিষ্ঠুরতা নহে? ধরা দিতে আসিয়াছে। এই কথাটা ধরা পড়িয়া বালিকা যখন ক্রমশ আরক্তিম হইয়া পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগিল, তখন যুবক বাহিরে আসিয়া তাহার হাত ধরিল। সকালবেলাকার মতো এবেলাও বালিকা আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু কাঁদিল না, বরঞ্চ রক্তবর্ণ হইয়া ঘাড় বাঁকাইয়া উৎপীড়নকারীর পৃষ্ঠদেশে মুখ লুকাইয়া প্রচুর পরিমাণে হাসিতে লাগিল এবং যেন কেবলমাত্র বাহ্য আকর্ষণে নীত হইয়া পরাভূত বন্দীভাবে লৌহ গারদ বেষ্টিত কারাগারের মধ্যে প্রবেশ করিল। আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য, ধরা প্রান্তের এই দুটি প্রাণীর খেলাও তেমনি সামান্য, তেমনি ক্ষণস্থায়ী। আবার আকাশে মেঘ রৌদ্রের খেলা যেমন সামান্য নহে এবং খেলা নহে কিন্তু খেলার মতো দেখিতে মাত্র, তেমনি এই দুটি অখ্যাতনামা মানুষের মধ্যে একটি কর্মহীন বর্ষা দিনের ক্ষুদ্র ইতিহাস সংসারের শত শত ঘটনার মধ্যে তুচ্ছ বলিয়া প্রীতমান হইতে পারে, কিন্তু ইহা তুচ্ছ নহে। যে বৃদ্ধ বিরাট অদৃষ্ট অবিচলিত গম্ভীর মুখে অনন্তকাল ধরিয়া যুগের সহিত যুগান্তর গাঁথিয়া তুলিতেছে, সেই বৃদ্ধই বালিকার এই সকাল বিকালের তুচ্ছ হাসি কান্নার মধ্যে জীবনব্যাপী সুখ দুঃখের বীজ অঙ্কুরিত করিয়া তুলিতেছে। তথাপি বালিকার এই অকারণ অভিমান বড়ই অর্থহীন বলিয়া বোধ হইল, কেবল দর্শকের কাছে নহে, এই ক্ষুদ্র নাট্যের প্রধান পাত্র উক্ত যুবকের নিকটেও। এই বালিকা কেন যে একদিন বা রাগ করে, একদিন বা অপরিমিত স্নেহ প্রকাশ করিতে থাকে, কোনোদিন বা দৈনিক বরাদ্দ বাড়াইয়া দেয়, কোনোদিন বা দৈনিক বরাদ্দ একেবারেই বন্ধ করিয়া দেয়, তাহার কারণ খুঁজিয়া পাওয়া সহজ নহে। এক একদিন যেন তাহার সমস্ত কল্পনা ভাবনা এবং নৈপুণ্য একত্র করিয়া যুবকের সন্তোষ সাধনে প্রবৃত্ত হয়, আবার এক একদিন তাহার সমস্ত ক্ষুদ্র শক্তি, তাহার সমস্ত কাঠিন্য একত্র সংহত করিয়া তাহাকে আঘাত করিতে চেষ্টা করে। বেদনা দিতে না পারিলে তাহার কাঠিন্য দ্বিগুণ বাড়িয়া ওঠে, কৃতকার্য হইলে সে কাঠিন্য অনুতাপের অশ্রুজলে শতধা বিগলিত হইয়া অজস্র স্নেহধারায় প্রবাহিত হতে থাকে।
এই তুচ্ছ মেঘ রৌদ্রের খেলার প্রথম তুচ্ছ ইতিহাস বড় পরিচ্ছেদের সংক্ষেপে বিবৃত করা যাইতেছে। গ্রামের মধ্যে আর সকলেই দলাদলি, চক্রান্ত, ইক্ষুর চাষ, মিথ্যা মকদ্দমা এবং পাটের কারবার লইয়া থাকিত। ভাবের আলোচনা এবং সাহিত্য চর্চা করিত কেবল শশীভূষণ এবং গিরিবালা। ইহাতে কাহারও ঔৎসুক্য বা উৎকণ্ঠার কোনো বিষয় নাই, কারণ গিরিবালার বয়স 10 এবং শশীভূষণ একটি সদ্য বিকশিত MA BL, উভয়ে প্রতিবেশী মাত্র। গিরিবালার পিতা হরকুমার এককালে নিজ গ্রামের পত্তনিদার ছিলেন, এখন দুরবস্থায় পড়িয়া সমস্ত বিক্রয় করিয়া তাহাদের বিদেশী জমিদারের নায়েবী পদ গ্রহণ করিয়াছেন। যে পরগনায় তাহাদের বাস সেই পরগনারই নায়েবী, সুতরাং তাহাকে জন্মস্থান হইতে নড়িতে হয় না। শশীভূষণ MA পাশ করিয়া আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন, কিন্তু কিছুতেই কোনো কর্মে ভিড়িলেন না। লোকের সঙ্গে মেশা বা সভাস্থলে দুটো কথা বলা সেও তাহার দ্বারা হইয়া ওঠে না। চোখে কম দেখেন বলিয়া চেনা লোককে চিনিতে পারেন না, এবং সেই কারণেই ভ্রু কুঞ্চিত করিয়া দৃষ্টিপাত করিতে হয়। লোকে সেটাকে ঔদ্ধত্য বলিয়া বিবেচনা করে। কলিকাতায় জনসমুদ্রের মধ্যে আপন মনে একলা থাকা শোভা পায়, কিন্তু পল্লীগ্রামে সেটা বিশেষ স্পর্ধার মতো দেখিতে হয়। শশীভূষণের বাপ যখন বিস্তর চেষ্টায় পরাস্ত হইয়া অবশেষে তাহার অকর্মণ্য পুত্রটিকে পল্লীতে তাহাদের সামান্য বিষয় রক্ষা কার্যে নিয়োগ করিলেন, তখন শশীভূষণকে পল্লীবাসীদের নিকট হইতে বিস্তর উৎপীড়ন, উপহাস এবং লাঞ্ছনা সহিতে হইয়াছিল। লাঞ্ছনার আরও একটা কারণ ছিল, শান্তিপ্রিয় শশীভূষণ বিবাহ করিতে সম্মত ছিলেন না। কন্যাদায়গ্রস্ত পিতামাতার তাহার এই অনিচ্ছাকে দুঃসহ অহংকার জ্ঞান করিয়া কিছুতেই ক্ষমা করিতে পারিলেন না। শশীভূষণের উপর যতই উপদ্রব হইতে লাগিল, শশীভূষণ ততই আপন বিবরের মধ্যে অদৃশ্য হইতে লাগিল। একটি কোণের ঘরে তক্তপোশের উপর কতগুলি বাঁধানো ইংরেজি বই লইয়া বসিয়া থাকিতেন। যখন যেটা ইচ্ছা হইত পাঠ করিতেন, এই তো ছিল তার কাজ। বিষয় কি করিয়া রক্ষা হইত তাহা বিষয়ই জানে, এবং পূর্বেই আভাসে বলা গিয়েছে মানুষের মধ্যে তাহার সম্পর্ক ছিল কেবলমাত্র গিরিবালার সহিত। গিরিবালার ভাইরা স্কুলে যাইত এবং ফিরিয়া আসিয়া মূঢ় ভগ্নীটিকে কোনোদিন জিজ্ঞাসা করিত, পৃথিবীর আকার কিরূপ? কোনোদিন বা প্রশ্ন করিত, সূর্য বড় না পৃথিবী বড়? সে যখন ভুল বলিত তখন তাহার প্রতি বিপুল অবজ্ঞা দেখাইয়া ভ্রম সংশোধন করিত। সূর্য পৃথিবী অপেক্ষা বৃহৎ, এ মতটা যদি গিরিবালার নিকট প্রমাণাভাবে অসিদ্ধ বলিয়া বোধ হইত এবং সেই সন্দেহ যদি সে সাহস করিয়া প্রকাশ করিত, তবে তাহার ভাইরা তাহাকে দ্বিগুণ উপেক্ষা ভরে কহিত, ইস, আমাদের বইয়ে লেখা আছে আর তুই। ছাপার বইয়ে এমন কথা লেখা আছে শুনিয়া গিরিবালা সম্পূর্ণ নিরুত্তর হইয়া যাইত। দ্বিতীয় আর কোনো প্রমাণ তাহার নিকট আবশ্যক বোধ হইত না। কিন্তু তাহার মনে মনে বড় ইচ্ছা করিত সেও দাদাদের মতো বই লইয়া পড়ে। কোনো কোনো দিন সে আপন ঘরে বসিয়া কোনো একটা বই খুলিয়া বিড়বিড় করিয়া পড়ার ভান করিত এবং অনর্গল পাতা উল্টাইয়া যাইত। ছাপার কালো কালো ছোট ছোট অপরিচিত অক্ষরগুলি কি যেন এক মহা রহস্যশালার সিংহদ্বারে দলে দলে সার বাঁধিয়া স্কন্ধের উপরে ইকার উইকার রেফ উঁচাইয়া পাহারা দিত। গিরিবালের কোনো প্রশ্নের কোনোই উত্তর করিত না। কথামালা তাহার ব্যাঘ্র শৃগাল অশ্বগর্ধবের একটি কথাও কৌতূহল কাতর বালিকার নিকট ফাঁস করিত না, এবং আখ্যান মঞ্জরি তাহার সমস্ত আখ্যানগুলি লইয়া মৌনব্রতের মতো নীরবে চাহিয়া থাকিত। গিরিবালা তাহার ভাইদের নিকট পড়া শিখিবার প্রস্তাব করিয়াছিল, কিন্তু তাহার ভাইরা সে কথায় কর্ণপাত মাত্র করে নাই। একমাত্র শশীভূষণ তাহার সহায় ছিল। গিরিবালার নিকট কথামালা এবং আখ্যান মঞ্জরি যে দুর্ভেদ্য রহস্যপূর্ণ ছিল, শশীভূষণও প্রথম প্রথম অনেকটা সেই রূপ ছিল। লোহার গারদে দেওয়া
রাস্তার ধারের ছোট বসিবার ঘরটিতে যুবক একাকী তক্তপোষের উপর পুস্তকে পরিবৃত হইয়া বসিয়া থাকিত। গিরিবালা গড়াদে ধরিয়া বাহিরে দাঁড়াইয়া অবাক হইয়া এই নতপৃষ্ঠ পাঠ নিবিষ্ট অদ্ভুত লোকটিকে নিরীক্ষণ করিয়া দেখিত। পুস্তকের সংখ্যা তুলনা করিয়া মনে মনে স্থির করিত, শশীভূষণ তাহার ভাইদের অপেক্ষা অনেক বেশি বিদ্বান। তদাপেক্ষা বিস্ময়জনক ব্যাপার তাহার নিকট আর কিছুই ছিল না। কথামালা প্রভৃতি পৃথিবীর প্রধান প্রধান পাঠ্যপুস্তকগুলি শশীভূষণ যে নিঃশেষপূর্বক পাঠ করিয়া ফেলিয়াছে এ বিষয়ে তাহার সন্দেহ মাত্র ছিল না। এই জন্য শশীভূষণ যখন পুস্তকের পাতা উল্টাইত, সে স্থিরভাবে দাঁড়াইয়া তাহার জ্ঞানের অবধি নির্ণয় করিতে পারিত না। অবশেষে এই বিস্ময়মগ্ন বালিকাটি ক্ষীণ দৃষ্টি শশীভূষণেরও মনোযোগ আকর্ষণ করিল। শশীভূষণ একদিন একটা ঝকঝকে বাঁধানো বই খুলিয়া বলিল, গিরিবালা, ছবি দেখবি আয়। গিরিবালা তৎক্ষণাৎ দৌড়াইয়া পালাইয়া গেল। কিন্তু পরদিন সে পুনর্বার ডুরে কাপড় পরিয়া সেই গড়াদের বাহিরে আসিয়া দাঁড়াইয়া সেইরূপ গম্ভীর মৌন মনোযোগের সহিত শশীভূষণের অধ্যয়ন কার্য নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। শশীভূষণ সেদিনও ডাকিল এবং সেদিনও সে বেনি দুলাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পালাইল। এইরূপে তাহাদের পরিচয়ের সূত্রপাত হইয়া ক্রমে কখন ঘনিষ্ঠতর হইয়া উঠিল এবং কখন যে বালিকা গড়াদের বাহির হইতে শশীভূষণের ঘরের মধ্যে প্রবেশ করিল, তাহার তক্তপোষের উপর বাঁধানো পুস্তক স্তূপের মধ্যে স্থান পাইল, ঠিক সে তারিখটা নির্ণয় করিয়া দিতে ঐতিহাসিক গবেষণার আবশ্যক। শশীভূষণের নিকট গিরিবালার লেখাপড়ার চর্চা আরম্ভ হইল। শুনিয়া সকলে হাসিবেন। এই মাস্টারটি তাহার ক্ষুদ্র ছাত্রীকে কেবল যে অক্ষর, বানান এবং ব্যাকরণ শিখাইত তাহা নহে, অনেক বড় বড় কাব্য তর্জমা করিয়া শুনাইত এবং তাহার মতামত জিজ্ঞাসা করিত। বালিকা কি বুঝিত তাহা অন্তর্যামীই জানেন, কিন্তু তাহার ভালো লাগিত তাহাতে সন্দেহ নাই। সে বোঝা না বোঝায় মিশাইয়া আপন বাল্য হৃদয়ে নানা অপরূপ কল্পনা চিত্র আঁকিয়া লইত। নীরবে চক্ষু বিস্ফারিত করিয়া মন দিয়া শুনিত এবং মাঝে মাঝে এক একটা অত্যন্ত অসঙ্গত প্রশ্ন জিজ্ঞাসা করিত। কখনো কখনো অকস্মাৎ একটা অসংলগ্ন প্রসঙ্গান্তরে গিয়া উপনীত হইত। শশীভূষণ তাহাতে কখনো কিছু বাধা দিত না। বড় বড় কাব্য সম্বন্ধে এই অতি ক্ষুদ্র সমালোচকের নিন্দা, প্রশংসা, টিকা ভাষ্য শুনিয়া সে বিশেষ আনন্দ লাভ করিত। সমস্ত পল্লীর মধ্যে এই গিরিবালা তাহার একমাত্র সমজদার বন্ধু। গিরিবালার সহিত শশীভূষণের প্রথম পরিচয় তখন গিরিবালার বয়স 8 ছিল। এখন তাহার বয়স 10 হইয়াছে। এই 2 বৎসরে সে ইংরাজি ও বাংলা বর্ণমালা শিখিয়া 2-4টি সহজ বই পড়িয়া ফেলিয়াছে এবং শশীভূষণের পক্ষেও পল্লীগ্রাম এই 2 বৎসর নিতান্ত সঙ্গবিহীন বিরস বলিয়া বোধ হয় নাই। কিন্তু গিরিবালার বাপ হরকুমারের সহিত শশীভূষণের ভালোরূপ বনিবনাও হয় নাই। হরকুমার প্রথম এই MA BL এর নিকট মকদ্দমা মামলা সম্বন্ধে পরামর্শ লইতে আসিত। MA BL তাহাতে বড় একটা মনোযোগ করিত না এবং আইন বিদ্যা সম্বন্ধে নায়েবের নিকট আপন অজ্ঞতা স্বীকার করিতে কুণ্ঠিত হইত না। নায়েব সেটাকে নিতান্তই ছল মনে করিত। এমনভাবে 2 বৎসর কাটিয়া গেল। সম্প্রতি একটা অবাধ্য প্রজাকে শাসন করা আবশ্যক হইয়াছে। নায়েব মহাশয় তাহার নামে ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন অপরাধ ও দাবিতে নালিশ রজু করিয়া দিবার অভিপ্রায় প্রকাশ করিয়া পরামর্শের জন্য শশীভূষণকে কিছু বিশেষ পীড়াপিড়ি করিয়া ধরিলেন। শশীভূষণ পরামর্শ দেওয়া দূরে থাক, শান্ত অথচ দৃঢ়ভাবে হরকুমারকে এমন গুটিচারি কথা বলিলেন যাহা তাহার কিছুমাত্র মিষ্ট বোধ হইল না। এদিকে আবার প্রজার নামে একটি মকদ্দমাতেও হরকুমার জিতিতে পারিলেন না। তাহার মনে দৃঢ় ধারণা হইল শশীভূষণ উক্ত হতভাগ্য প্রজার সহায় ছিল। তিনি প্রতিজ্ঞা করিলেন এমন লোককে গ্রাম হইতে অবিলম্বে তাড়াইতে হইবে। শশীভূষণ দেখিলেন তাহার ক্ষেতের মধ্যে গরু প্রবেশ করে, তাহার কলাইয়ের খোলায় আগুন লাগিয়া যায়, তাহার সীমানা লইয়া বিবাদ বাধে,
তাহার প্রজারা সহজে খাজনা দেয় না এবং উল্টাইয়া তাহার নামে মিথ্যা মকদ্দমা আনিবার উপক্রম করে। এমনকি সন্ধ্যার সময় পথে বাহির হইলে তাহাকে মারিবে এবং রাত্রে তাহার বসত বাটিতে আগুন লাগাইয়া দিবে, এমন সকল জনশ্রুতিও শোনা যাইতে লাগিল। অবশেষে শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতির শশীভূষণ গ্রাম ছাড়িয়া কলিকাতা পালাইবার আয়োজন করিলেন। যাত্রার উদ্যোগ করিতেছেন, এমন সময়ে গ্রামে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবু পড়িল। বরকন্দাজ, কনস্টেবল, খানসামা, কুকুর, ঘোড়া, সহিস, মেথরে সমস্ত গ্রামটা চঞ্চল হইয়া উঠিল। ছেলের দল ব্যাঘ্রের অনুবর্তী শৃগালের পালের ন্যায় সাহেবের আড্ডার নিকটে শঙ্কিত কৌতূহল সহকারে ঘুরিতে লাগিল। নায়েব মহাশয় যথারীতি আতিথ্য শিরে খরচ লিখিয়া সাহেবের মুরগি, আন্ডা, ঘৃত, দুগ্ধ যোগাইতে লাগিলেন। জয়েন্ট সাহেবের যে পরিমাণ খাদ্য আবশ্যক, নায়েব মহাশয় তদাপেক্ষা অনেক বেশি অক্ষুণ্ণ চিত্তে সরবরাহ করিয়াছিলেন। কিন্তু প্রাতঃকালে সাহেবের মেথর আসিয়া যখন সাহেবের কুকুরের জন্য একেবারে 4 সের ঘৃত আদেশ করিয়া বসিল, তখন দুর্গ্রহবশত সেটা তাহার সহ্য হইল না। মেথরকে উপদেশ দিলেন যে সাহেবের কুত্তা যদিচ দেশি কুকুরের অপেক্ষা অনেকটা ঘি বিনা পরিতাপে হজম করিতে পারে, তথাপি এতাধিক পরিমাণের স্নেহ পদার্থ তাহার স্বাস্থ্যের পক্ষে কল্যাণজনক নহে, তাহাকে ঘি দিলেন না। মেথর গিয়া সাহেবকে জানাইল যে কুকুরের জন্য মাংস কোথায় পাওয়া যাইতে পারে, ইহাই সে নায়েবের নিকট সন্ধান লইতে গিয়াছিল। কিন্তু সে জাতিতে মেথর বলিয়া নায়েব অবজ্ঞাপূর্বক তাহাকে সর্বলোক সমক্ষে দূর করিয়া তাড়াইয়া দিয়াছে। এমনকি সাহেবের প্রতিও উপেক্ষা প্রদর্শন করিতে কুণ্ঠিত হয় নাই। একে ব্রাহ্মণের জাত্যাভিমান সাহেব লোকের সহজেই অসহ্য বোধ হয়, তাহার উপর তাহার মেথরকে অপমান করিতে সাহস করিয়াছে। ইহাতে ধৈর্য রক্ষা করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তৎক্ষণাৎ চাপরাশিকে আদেশ করিলেন, বোলাও নায়েবকো। নায়েব কম্পিত কলেবর দুর্গা নাম জপ করিতে করিতে সাহেবের তাম্বুর সম্মুখে খাড়া হইলেন। সাহেব তাম্বু হইতে মচমচ শব্দে বাহির হইয়া আসিয়া নায়েবকে উচ্চকণ্ঠে বিজাতীয় উচ্চারণে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কারণ বশত আমার মিঠরকে দূর করিয়াছে? হরকুমার শশব্যস্ত হইয়া করজোরে জানাইলেন, সাহেবের মেথরকে দূর করিতে পারেন এমন স্পর্ধা কখনোই তাহার সম্ভবে না। তবে কিনা কুকুরের জন্য একেবারে 4 সের ঘি চাহিয়া বসাতে প্রথমে তিনি উক্ত চতুষ্পদের মঙ্গলার্থে মৃদুভাবে আপত্তি প্রকাশ করিয়া পরে ঘৃত সংগ্রহ করিয়া আনাইবার জন্য ভিন্ন ভিন্ন স্থানে লোক পাঠাইয়াছেন। সাহেব জিজ্ঞাসা করিলেন, কাহাকে পাঠানো হইয়াছে এবং কোথায় পাঠানো হইয়াছে? হরকুমার তৎক্ষণাৎ যেমন মুখে আসিল নাম করিয়া দিলেন। সেই নামীয় লোক সেই গ্রামে ঘৃত আনিবার জন্য গিয়াছে কিনা সন্ধান করিতে অতি সত্বর লোক পাঠাইয়া দিয়া সাহেব নায়েবকে তাম্বুতে বসাইয়া রাখিলেন। দূতগণ অপরাহ্নে ফিরিয়া আসিয়া সাহেবকে জানাইল, ঘৃত সংগ্রহের জন্য কেহ কোথাও যায় নাই। নায়েবের সমস্ত কথাই মিথ্যা এবং মেথর যে সত্যি বলিয়াছে তাহাতে আর হাকিমের সন্দেহ রহিল না। তখন জয়েন্ট সাহেব ক্রোধে গর্জন করিয়া মেথরকে ডাকিয়া কহিলেন, এই শ্যালকের কর্ণ ধরিয়া তাম্বুর চারিধারে ঘোর দৌড় করাও। মেথর আর কাল বিলম্ব না করিয়া চতুর্দিকে লোকারণ্যের মধ্যে সাহেবের আদেশ পালন করিল। দেখিতে দেখিতে কথাটা ঘরে ঘরে রাষ্ট্র হইয়া গেল। হরকুমার গৃহে আসিয়া আহার ত্যাগ করিয়া মুমূর্ষবৎ পড়িয়া রহিলেন। জমিদারি কার্য উপলক্ষে নায়েবের শত্রু বিস্তর ছিল, তাহারা এই ঘটনায় অত্যন্ত আনন্দ লাভ করিল। কিন্তু কলিকাতায় গমনোদ্যত শশীভূষণ যখন এই সংবাদ শুনিলেন, তখন তাহার সর্বাঙ্গের রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। সমস্ত রাত্রি তাহার নিদ্রা হইল না। পরদিন প্রাতে তিনি হরকুমারের বাড়িতে গিয়া উপস্থিত হইলেন। হরকুমার তাহার হাত ধরিয়া ব্যাকুলভাবে কাঁদিতে লাগিলেন। শশীভূষণ কহিলেন, সাহেবের নামে মানহানির মকদ্দমা আনিতে হইবে, আমি তোমার উকিল হইয়া লড়িব। স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেবের নামে মকদ্দমা আনিতে হইবে শুনিয়া হরকুমার প্রথমটা ভীত হইয়া উঠিলেন,
শশীভূষণ কিছুতেই ছাড়িলেন না। হরকুমার বিবেচনা করিতে সময় লইলেন না, কিন্তু যখন দেখিলেন কথাটা চারিদিকে রাষ্ট্র হইয়াছে এবং শত্রুগণ আনন্দ প্রকাশ করিতেছে, তখন তিনি আর থাকিতে পারিলেন না। শশীভূষণের শরণাপন্ন হইলেন, কহিলেন, বাপু, শুনলাম তুমি তো অকারণে কলিকাতায় যাইবার আয়োজন করিতেছ। সে তো কিছুতেই হইতে পারিবে না। তোমার মতন একজন লোক গ্রামে থাকিলে আমাদের কত সাহস থাকে। যাহা হোক, আমাকে এই ঘোরতর অপমান হইতে উদ্ধার করিতে হইবে। যে শশীভূষণ চিরকাল লোকচক্ষুর অন্তরালে নিভৃত নির্জনতার মধ্যে আপনাকে রক্ষা করিবার চেষ্টা করিয়া আসিয়াছেন, তিনি আজ আদালতে আসিয়া হাজির হইলেন। ম্যাজিস্ট্রেট তাহার নালিশ শুনিয়া তাহাকে প্রাইভেট কামরার মধ্যে ডাকিয়া লইয়া অত্যন্ত খাতির করিয়া কহিলেন, শশীবাবু, এ মোকদ্দমাটা গোপনে মিটমাট করিয়া ফেলিলে ভালো হয় নাকি? শশীবাবু টেবিলের উপরিস্থিত একখানি আইন গ্রন্থের মলাটের উপর তাহার কুঞ্চিত ভ্রু ক্ষীণ দৃষ্টি অত্যন্ত নিবিষ্টভাবে রক্ষা করিয়া কহিলেন, আমার মক্কেলকে আমি এরূপ পরামর্শ দিতে পারি না। তিনি প্রকাশ্যভাবে অপমানিত হইয়াছেন, গোপনে ইহার মিটমাট হইবে কি করিয়া? সাহেব দুই চারিটি কথা কহিয়া বুঝিলেন এই স্বল্পভাষী স্বল্পদৃষ্টি লোকটিকে সহজে বিচলিত করা সম্ভব নহে। কহিলেন, অল রাইট বাবু, দেখা যাওক কতদূর কি হয়। এই বলিয়া ম্যাজিস্ট্রেট সাহেব মকদ্দমার দিন ফিরাইয়া দিয়া মফস্বল ভ্রমণে বাহির হইলেন। এদিকে জয়েন্ট সাহেব জমিদারকে পত্র লিখিলেন, তোমার নায়েব আমার ভৃত্যদিগকে অপমান করিয়া আমার প্রতি অবজ্ঞা প্রকাশ করে। আশা করি তুমি ইহার সমুচিত প্রতিকার করিবে। জমিদার শশব্যস্ত হইয়া তৎক্ষণাৎ হরকুমারকে তলব করিলেন। নায়েব আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলিয়া বলিলেন। জমিদার অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, সাহেবের মেথর যখন চারিশের ঘি চাহিল, তুমি বিনা বাক্য ব্যয়ে তৎক্ষণাৎ কেন দিলে না? তোমার কি বাপের কড়ি লাগিত? হরকুমার অস্বীকার করিতে পারিলেন না যে ইহাতে তাহার পৈতৃক সম্পত্তির কোনো রূপ ক্ষতি হইত না। নতশিরে অপরাধ স্বীকার করিয়া কহিলেন, আমার গ্রহ মন্দ, তাই এমন দুর্বুদ্ধি ঘটিয়াছিল। জমিদার কহিলেন, তারপর আবার সাহেবের নামে নালিশ করিতে তোমাকে কে বলিল? হরকুমার কহিলেন, ধর্মাবতার, নালিশ করিবার ইচ্ছা আমার ছিল না। ওই আমাদের গ্রামের শশী, তাহার কোথাও মোকদ্দমা জোটে না। সে ছোঁড়া নিতান্ত জোর করিয়া প্রায় আমার সম্মতি না লইয়াই এই হাঙ্গামা বাঁধাইয়া বসিয়াছে। শুনিয়া জমিদার শশীভূষণের উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন। বুঝিলেন লোকটা অপদার্থ নব্য উকিল, কোনো ছুতায় একটা হুজুগ তুলিয়া সাধারণের সমক্ষে পরিচিত হইবার চেষ্টায় আছে। নায়েবকে হুকুম করিয়া দিলেন, মোকদ্দমা তুলিয়া লইয়া যেন অবিলম্বে ছোট বড় ম্যাজিস্ট্রেট যুগলকে ঠান্ডা করা হয়। নায়েব সাহেবের জন্য কিঞ্চিত ফলমূল শীতলভোগ উপহার লইয়া জয়েন্ট ম্যাজিস্ট্রেটের বাসায় গিয়া হাজির হইলেন। সাহেবকে জানাইলেন সাহেবের নামে মোকদ্দমা করাটা তাহার আদৌ স্বভাব বিরুদ্ধ। কেবল শশীভূষণ নামে গ্রামের একটি অজাতশত্রু অপগণ্ড অর্বাচীন উকিল তাহাকে এক প্রকার না জানাইয়া এইরূপ স্পর্ধার কাজ করিয়াছে। সাহেব শশীভূষণের প্রতি অত্যন্ত বিরক্ত এবং নায়েবের প্রতি বড় সন্তুষ্ট হলেন। রাগের মাথায় নায়েবকে দণ্ডবিধান করিয়া তিনি দুঃখিত আছেন। সাহেব বাংলা ভাষার পরীক্ষায় সম্প্রতি পুরস্কার লাভ করিয়া সাধারণের সহিত সাধু ভাষায় বাক্যালাপ করিয়া থাকেন। নায়েব কহিলেন, মা বাপ কখনো বা রাগ করিয়া শাস্তি দিয়া থাকেন, কখনো বা আদর করিয়া কোলেও টানিয়া লন। ইহাতে সন্তানের বা মা বাপের দুঃখের কোনো কারণ নাই। অতঃপর জয়েন্ট সাহেবের ভৃত্যবর্গকে যথাযোগ্য পারিতোষিক দিয়া হরকুমার মফস্বলে ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত দেখা করিতে গেলেন। ম্যাজিস্ট্রেট তাহার মুখে শশীভূষণের স্পর্ধার কথা শুনিয়া কহিলেন, আমিও আশ্চর্য হইতেছিলাম যে নায়েববাবুকে বরাবর ভালো লোক বলিয়াই জানিতাম। তিনি যে সর্বাগ্রে আমাকে জানাইয়া গোপনে মিটমাট না করিয়া হঠাৎ মোকদ্দমা আনিবেন, এ কি অসম্ভব ব্যাপার। এখন সমস্ত বুঝিতে পারিতেছি। অবশেষে নায়েবকে জিজ্ঞাসা করিলেন, শশী কংগ্রেসে যোগ দিয়েছে কিনা? নায়েব অম্লান মুখে বলিলেন, হাঁ।
সাহেব তাহার সাহেবী বুদ্ধিতে স্পষ্টই বুঝিতে পারিলেন এ সমস্তই কংগ্রেসের চাল। একটা পাক চক্র বাঁধাইয়া অমৃতবাজারে প্রবন্ধ লিখিয়া গভর্নমেন্টের সহিত খিটমিট করিবার জন্য কংগ্রেসের ক্ষুদ্র ক্ষুদ্র চেলাগণ লুক্কায়িতভাবে চতুর্দিকে অবসর অনুসন্ধান করিতেছে। এই সকল ক্ষুদ্র কণ্টকগণকে একদমে দলন করিয়া ফেলিবার জন্য ম্যাজিস্ট্রেটের হস্তে অধিকতর সরকারি ক্ষমতা দেওয়া হয় নাই বলিয়া সাহেব ভারতবর্ষীয় গভর্নমেন্টকে অত্যন্ত দুর্বল গভর্নমেন্ট বলিয়া মনে মনে ধিক্কার দিলেন। কিন্তু কংগ্রেসওয়ালা শশীভূষণের নাম ম্যাজিস্ট্রেটের মনে রহিল। সংসারে বড় বড় ব্যাপারগুলি যখন প্রবলভাবে গজাইয়া উঠিতে থাকে, তখন ছোট ছোট ব্যাপারগুলিও ক্ষুধিত ক্ষুদ্র শিকড় জাল লইয়া জগতের উপর আপন দাবি বিস্তার করিতে ছাড়ে না। শশীভূষণ যখন এই ম্যাজিস্ট্রেটের হাঙ্গামা লইয়া বিশেষ ব্যস্ত, যখন বিস্তৃত পুঁথিপত্র হইতে আইন উদ্ধার করিতেছেন, মনে মনে বক্তৃতায় শান দিতেছেন, কল্পনায় সাক্ষীকে জেরা করিতে বসিয়া গিয়াছেন ও প্রকাশ্য আদালতের লোকারণ্য দৃশ্য এবং এই যুদ্ধ পর্বের ভাবী পর্বাধ্যায়গুলি মনে আনিয়া ক্ষণে ক্ষণে কম্পিত ও ঘর্মাক্ত হইয়া উঠিতেছেন, তখন তাহার ক্ষুদ্র ছাত্রীটি তাহার ছিন্নপ্রায় চারুপাঠ ও মসি বিচিত্র লিখিবার খাতা, বাগান হইতে কখনো ফুল কখনো ফল, মাতৃভাণ্ডার হইতে কোনোদিন আচার, কোনোদিন নারিকেলের মিষ্টান্ন, কোনোদিন পাতায় মোড়া কেতকী কেশর সুগন্ধি গৃহনির্মিত ক্ষয়ের আনিয়া নিয়মিত সময়ে তাহার দ্বারে আসিয়া উপস্থিত হইত। প্রথম দিন কতক দেখিল শশীভূষণ একখানা চিত্রহীন প্রকাণ্ড কঠোর মূর্তি গ্রন্থ খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছেন। সেটা যে মনোযোগ দিয়া পাঠ করিতেছেন তাহাও বোধ হইল না। অন্য সময় শশীভূষণ যে সকল গ্রন্থ পড়িতেন তাহার মধ্যে হইতে কোনো না কোনো অংশ গিরিবালাকে বুঝাইবার চেষ্টা করিতেন, কিন্তু ওই স্থূলকায় কালো মলাটের পুস্তক হইতে গিরিবালাকে শুনাইবার যোগ্য কি দুটি কথাও ছিল না? তা না থাক, তাই বলিয়া ওই বইখানা কি এতই বড় আর গিরিবালা কি এতই ছোট? প্রথমটা গুরুর মনোযোগ আকর্ষণের জন্য গিরিবালা সুর করিয়া বানান করিয়া বেনি সমেত দেহের উত্তরার্ধ সবেগে দুলাইতে দুলাইতে উচ্চৈস্বরে আপনিই পড়া আরম্ভ করিয়া দিল। দেখিল তাহাতে বিশেষ ফল হইল না। কালো মোটা বইখানার উপর মনে মনে অত্যন্ত চটিয়া গেল। ওটাকে একটা কুৎসিত কঠোর নিষ্ঠুর মানুষের মতো করিয়া দেখিতে লাগিল। ওই বইখানা যে গিরিবালাকে বালিকা বলিয়া সম্পূর্ণ অবজ্ঞা করে, তাহা যেন তাহার প্রত্যেক দুর্বোধ পাতা দুষ্ট মানুষের মুখের মতো আকার ধারণ করিয়া নীরবে প্রকাশ করিতে লাগিল। সেই বইখানা যদি কোনো চোরে চুরি করিয়া লইয়া যাইত, তবে সেই চোরকে সে তাহার মাতৃভাণ্ডারের সমস্ত কেয়া ক্ষয়ের চুরি করিয়া পুরস্কার দিতে পারিত। সেই বইখানার বিনাশের জন্য সে মনে মনে দেবতার নিকট যে সকল অসঙ্গত ও অসম্ভব প্রার্থনা করিয়াছিল, তাহা দেবতারা শুনেন নাই এবং পাঠকদিগকেও শুনাইবার কোনো আবশ্যক দেখি না। তখন ব্যথিত হৃদয় বালিকা দুই একদিন চারুপাঠ হস্তে গুরুগৃহে গমন বন্ধ করিল এবং সেই দুই একদিন পরে এই বিচ্ছেদের ফল পরীক্ষা করিয়া দেখিবার জন্য সে অন্য ছলে শশীভূষণের গৃহ সম্মুখবর্তী পথে আসিয়া কটাক্ষপাত করিয়া দেখিল শশীভূষণ সেই কালো বইখানা ফেলিয়া একাকে দাঁড়াইয়া হাত নাড়িয়া লোহার গরাদগুলার প্রতি বিজাতীয় ভাষায় বক্তৃতা প্রয়োগ করিতেছেন। বোধ করি বিচারকের মন কেমন করিয়া গলাইবেন এই লোহাগুলোর উপর তাহার পরীক্ষা হইতেছে। সংসারের অনভিজ্ঞ গ্রন্থবিহারী শশীভূষণের ধারণা ছিল যে পুরাকালে ডিমিস্থিনিস, সিসিরো, বার্ক, শেরিডন প্রভৃতি বাগ্মীগণ বাক্যবলে যে সকল অসামান্য কার্য করিয়া গিয়াছেন, যেরূপ শব্দভেদী স্বর বর্ষণে অন্যায়কে ছিন্ন ভিন্ন, অত্যাচারকে লাঞ্ছিত এবং অহংকারকে ধূলিসাৎ করিয়া দিয়াছেন, আজিকার দোকানদারের দিনেও তাহা অসম্ভব নহে। প্রভুত্ব মদগর্বিত উদ্ধত ইংরাজকে কি করিয়া তিনি জগৎ সমক্ষে লজ্জিত ও অনুতপ্ত করিবেন, তিলকুচি গ্রামের জীর্ণ ক্ষুদ্র গৃহে দাঁড়াইয়া শশীভূষণ তাহারই চর্চা করিতেছিলেন। আকাশের দেবতারা শুনিয়া হাসিয়াছিলেন কি তাহাদের দেবচক্ষু অশ্রুসিক্ত হইতেছিল, তাহা কেহ বলিতে পারে না। সুতরাং সেদিন গিরিবালা তাহার দৃষ্টিপথে পড়িল না।
সেদিন বালিকার অঞ্চলে জাম ছিল না। পূর্বে একবার জামের আঁটি ধরা পড়িয়া অবধি ওই ফল সম্বন্ধে সে অত্যন্ত সংকুচিত ছিল। এমনকি শশীভূষণ যদি কোনোদিন নিরীহভাবে জিজ্ঞাসা করিত, গিরি আজ জাম নেই, সে সেটাকে গুঁড়ো উপহাস জ্ঞান করিয়া সক্ষোভে যাও বলিয়া তর্জন করিয়া পলায়নের উপক্রম করিত। জামের আঁটির অভাবে আজ তাহাকে একটা কৌশল অবলম্বন করিতে হইল। সহসা দূরের দিকে দৃষ্টিক্ষেপ করিয়া বালিকা উচ্চৈ কণ্ঠে বলিয়া উঠিল, স্বর্ণ ভাই, তুই যাস নে, আমি যাচ্ছি, দাঁড়া। পুরুষ পাঠকগণ মনে করিতে পারেন যে কথাটা স্বর্ণলতা নামক কোনো দূরবর্তিনী সঙ্গিনীকে লক্ষ্য করিয়া উচ্চারিত, কিন্তু পাঠিকারা সহজেই বুঝিতে পারিবেন দূরে কেহই ছিল না, লক্ষ্য অত্যন্ত নিকট। কিন্তু হায়, অন্ধ পুরুষের প্রতি সে লক্ষ্য ভ্রষ্ট হইয়া গেল। শশীভূষণ যে শুনিতে পান নাই তাহা নহে, তিনি তাহার মর্ম গ্রহণ করিতে পারিলেন না। তিনি মনে করিলেন বালিকা সত্যি ক্রীড়ার জন্য উৎসুক এবং সেদিন তাহাকে খেলা হইতে অধ্যয়নে আকর্ষণ করিয়া আনিতে তাহার অধ্যবসায় ছিল না, কারণ তিনিও সেদিন কোনো কোনো হৃদয়ের দিকে লক্ষ্য টিক করিয়া তীক্ষ্ণ স্বর সন্ধান করিতেছিলেন। বালিকার ক্ষুদ্র হস্তের সামান্য লক্ষ্য যেমন ব্যর্থ হইয়াছিল, তাহার শিক্ষিত হস্তের মহৎ লক্ষ্য সেইরূপ ব্যর্থ হইয়াছিল। পাঠকেরা সে সংবাদ পূর্বেই অবগত হইয়াছেন। জামের আঁটির একটা গুণ এই যে একে একে অনেকগুলি নিক্ষেপ করা যায়, চারিটি নিষ্ফল হইলে অন্তত পঞ্চমটি ঠিক স্থানে গিয়া লাগিতে পারে। কিন্তু স্বর্ণ হাজার কাল্পনিক হোক, তাহাকে এখনই যাচ্ছি আশা দিয়া অধিকক্ষণ দাঁড়াইয়া থাকা যায় না। থাকিলে স্বর্ণের অস্তিত্ব সম্বন্ধে লোকের স্বভাবতই সন্দেহ জন্মিতে পারে। সুতরাং সে উপায়টি যখন নিষ্ফল হইল, তখন গিরিবালাকে অবিলম্বে চলিয়া যাইতে হইল। তথাপি স্বর্ণ নাম্নী কোনো দূরস্থিত সহচরীর সঙ্গ লাভ করিবার অভিলাষ আন্তরিক হইলেও যেরূপ সবেগ উৎসাহের সহিত পদশ্চারণা করা স্বাভাবিক হইত, গিরিবালার গতিতে তাহা লক্ষিত হইল না। সে যেন তাহার পৃষ্ঠ দিয়া অনুভব করিবার চেষ্টা করিতেছিল পশ্চাতে কেহ আসিতেছে কিনা। যখন নিশ্চয় বুঝিল কেহ আসিতেছে না, তখন আশার শেষতম ক্ষীণতম ভগ্নাংশটুকু লইয়া একবার পশ্চাৎ ফিরিয়া চাহিয়া দেখিল এবং কাহাকেও না দেখিয়া সেই ক্ষুদ্র অংশটুকু এবং শিথিলপত্র চারুপাটখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া পথে ছড়াইয়া দিল। শশীভূষণ তাহাকে যে বিদ্যাটুকু দিয়েছে, সেটুকু যদি সে কোনো মতে ফিরাইয়া দিতে পারিত, তবে বোধহয় পরিত্যাজ্য জামের আঁটির মতো সে সমস্ত শশীভূষণের দ্বারের সম্মুখে সশব্দে নিক্ষেপ করিয়া দিয়া চলিয়া আসিত। বালিকা প্রতিজ্ঞা করিল, দ্বিতীয়বার শশীভূষণের সহিত দেখা হইবার পূর্বে সে সমস্ত পড়াশোনা ভুলিয়া যাইবে। তিনি যে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন তাহার কোনোটিরই উত্তর দিতে পারিবে না, একটিরও না। তখন শশীভূষণ অত্যন্ত জব্দ হইবে। গিরিবালার দুই চক্ষু জলে ভরিয়া আসিল। পড়া ভুলিয়া গেলে শশীভূষণের যে কিরূপ তীব্র অনুতাপের কারণ হইবে তাহা মনে করিয়া সে পীড়িত হৃদয়ে কিঞ্চিত সান্ত্বনা লাভ করিল এবং কেবলমাত্র শশীভূষণের দোষে বিস্তৃত শিক্ষা সেই হতভাগিনী ভবিষ্যৎ গিরিবালাকে কল্পনা করিয়া তাহার নিজের প্রতি করুণ রস উচ্ছ্বলিত হইয়া উঠিল। আকাশে মেঘ করিতে লাগিল। বর্ষাকালে এমন মেঘ প্রতিদিন করিয়া থাকে। গিরিবালা পথের প্রান্তে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া অভিমানে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। এমন অকারণ কান্না প্রতিদিন কত বালিকা কাঁদিয়া থাকে, উহার মধ্যে লক্ষ্য করিবার বিষয় কিছুই ছিল না। শশীভূষণের আইন সম্বন্ধীয় গবেষণা এবং বক্তৃতা চর্চা কি কারণে ব্যর্থ হইয়া গেল তাহা পাঠকদের অগোচর নাই। ম্যাজিস্ট্রেটের নামে মোকদ্দমা অকস্মাৎ মিটিয়া গেল। হরকুমার তাহাদের জেলার বেঞ্চে অনারারি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হইলেন। একখানা মলিন চাপকান ও তৈলাক্ত পাগড়ি পরিয়া হরকুমার আজকাল প্রায়ই জেলায় গিয়া সাহেবদিগকে নিয়মিত সালাম করিয়া আসেন।
শশীভূষণের সেই কালো মোটা বইখানার প্রতি এতদিন পরে গিরিবালার অভিশাপ ফলিতে আরম্ভ করিল। সে একটি অন্ধকার কোণে নির্বাসিত হইয়া অনাবৃত বিস্তৃতভাবে ধূলিস্তর সংগ্রহে প্রবৃত্ত হইল। কিন্তু তাহার অনাদর দেখিয়া যে বালিকা আনন্দ লাভ করিবে, সেই গিরিবালা কোথায়? শশীভূষণ যেদিন প্রথম আইনের গ্রন্থ বন্ধ করিয়া বসিলেন, সেই দিনই হঠাৎ বুঝিতে পারিলেন যে গিরিবালা আসে নাই। তখন একে একে কয়দিনের ইতিহাস অল্পে অল্পে তাহার মনে পড়িতে লাগিল। একদিন উজ্জ্বল প্রভাতে গিরিবালা অঞ্চল ভরিয়া নববর্ষার আর্দ্র বকুল ফুল আনিয়াছিল। তাহাকে দেখিয়াও যখন তিনি গ্রন্থ হইতে দৃষ্টি তোলেন নাই, তখন তাহার উচ্ছ্বাসে সহসা বাধা পড়িল। সে তাহার অঞ্চলবিদ্ধ একটা ছুঁচ সুতা বাহির করিয়া নতশিরে একটি একটি করিয়া ফুল লইয়া মালা গাঁথিতে লাগিল। মালা অত্যন্ত ধীরে ধীরে গাঁথিল, অনেক বিলম্বে শেষ হইল। বেলা হইয়া আসিল, গিরিবালার ঘরে ফিরিবার সময় হইল, তথাপি শশীভূষণের পড়া শেষ হইল না। গিরিবালা মালাটি তক্তপোষের উপর রাখিয়া ম্লানভাবে চলিয়া গেল। মনে পড়িল তাহার অভিমান প্রতিদিন কেমন করিয়া ঘনীভূত হইয়া উঠিল। কবে হইতে সে তাহার ঘরে প্রবেশ না করিয়া ঘরের সম্মুখবর্তী পথে মধ্যে মধ্যে দেখা দিত এবং চলিয়া যাইত। অবশেষে কবে হইতে বালিকা সেই পথেও আসা বন্ধ করিয়াছে? সেও তো আজ কিছুদিন হইল। গিরিবালার অভিমান তো এতদিন স্থায়ী হয় না। শশীভূষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হতবুদ্ধি হতকর্মের মতো দেয়ালে পিঠ দিয়া বসিয়া রহিলেন। ক্ষুদ্র ছাত্রীটি না আসাতে তাহার পাঠ্যগ্রন্থগুলি নিতান্ত বিস্বাদ হইয়া আসিল। বই টানিয়া টানিয়া লইয়া 2-4 পাতা পড়িয়া ফেলিয়া দিতে হয়। লিখিতে লিখিতে ক্ষণে ক্ষণে চকিতে পথের দিকে দ্বারের অভিমুখে প্রতীক্ষাপূর্ণ দৃষ্টি বিক্ষিপ্ত হইতে থাকে এবং লেখা ভঙ্গ হয়। শশীভূষণের আশঙ্কা হইল যে গিরিবালার অসুখ হইয়া থাকিবে। গোপনে সন্ধান লইয়া জানিল সে আশঙ্কা অমূলক। গিরিবালা আজকাল আর ঘর হইতে বাহির হয় না, তাহার জন্য পাত্র স্থির হইয়াছে। গিরি যেদিন চারুপাঠের ছিন্ন খণ্ডে গ্রামের পঙ্কিল পথ বিকীর্ণ করিয়াছিল, তাহার পরদিন প্রত্যুষে ক্ষুদ্র অঞ্চলে বিচিত্র উপহার সংগ্রহ করিয়া দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া আসিতেছিল। অতিশয় গ্রীষ্ম হাওয়াতে নিদ্রাহীন রাত্রি অতিবাহন করিয়া হরকুমার ভোরবেলা হইতে বাহিরে বসিয়া গা খুলিয়া তামাক খাইতেছিলেন। গিরিকে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাচ্ছিস? গিরি কহিল, শশীদার বাড়ি। হরকুমার ধমক দিয়া কহিলেন, শশীদাদার বাড়ি যেতে হবে না, ঘরে যা। এই বলিয়া আসন্ন শ্বশুর গৃহবাস বয়ঃপ্রাপ্ত কন্যার লজ্জার অভাব সম্বন্ধে বিস্তর তিরস্কার করিলেন। সেই দিন হইতে তাহার বাহিরে আসা বন্ধ হইয়াছে। এবার আর তাহার অভিমান ভঙ্গ করিবার অবসর জুটিল না। আমসত্ত্ব, কেয়াক্ষয়ের এবং জারক নেবু ভাণ্ডারের যথাস্থানে ফিরিয়া গেল। বৃষ্টি পড়িতে লাগিল, বকুল ফুল ঝরিতে লাগিল, গাছ ভরিয়া পেয়ারা পাকিয়া উঠিল এবং শাখাস্খলিত পক্ষী চঞ্চুক্ষত সুপক্ক কালো জাম তরুতলে প্রতিদিন সমাচ্ছন্ন হইতে লাগিল। হায়, সেই ছিন্ন প্রায় চারুপাঠখানিও আর নাই। গ্রামে গিরিবালার বিবাহে যেদিন সানাই বাজিতেছিল, সেদিন অনিমন্ত্রিত শশীভূষণ নৌকা করিয়া কলিকাতা অভিমুখে চলিতেছিলেন। মকদ্দমা উঠাইয়া লওয়া অবধি হরকুমার শশীকে বিষ চক্ষে দেখিতেন, কারণ তিনি মনে মনে স্থির করিয়াছিলেন শশী তাহাকে নিশ্চয়ই ঘৃণা করিতেছে। শশীর মুখে চোখে ব্যবহারে তিনি তাহার সহস্র কাল্পনিক নিদর্শন দেখিতে লাগিলেন। গ্রামের সকল লোকই তাহার অপমান বৃত্তান্ত ক্রমশ বিস্তৃত হইতেছে। কেবল শশীভূষণ একাকী সেই দুঃখ স্মৃতি জাগাইয়া রাখিয়াছে মনে করিয়া তিনি তাহাকে 2 চক্ষে দেখিতে পারিতেন না। তাহার সহিত সাক্ষাৎ হইবা মাত্র তাহার অন্তঃকরণের মধ্যে একটুখানি সলজ্জ সংকোচ এবং সেই সঙ্গে প্রবল আক্রোশের সঞ্চার হইত। শশীকে গ্রাম ছাড়া করিতে হইবে বলিয়া হরকুমার প্রতিজ্ঞা করিয়া বসিলেন। শশীভূষণের মতো লোক গ্রাম ছাড়া করার কাজটা তেমন দুরূহ নহে। নায়েব মহাশয়ের অভিপ্রায় অনতি বিলম্বে সফল হইল। একদিন সকালবেলা পুস্তকের বোঝা এবং গুটি 2-4 টিনের বাক্স সঙ্গে লইয়া শশী নৌকায় চড়িলেন।
গ্রামের সহিত তাহার যে একটি সুখের বন্ধন ছিল, সেও আজ সমারোহ সহকারে ছিন্ন হইতেছে। সুকোমল বন্ধনটি যে কত দৃঢ়ভাবে তাহার হৃদয়কে বেষ্টন করিয়া ধরিয়াছিল, তাহা তিনি পূর্বে সম্পূর্ণরূপে জানিতে পারেন নাই। আজ যখন নৌকা ছাড়িয়া দিল, বৃক্ষচূড়াগুলি অস্পষ্ট এবং উৎসবের বাদ্যধ্বনি ক্ষীণতর হইয়া আসিল, তখন সহসা অশ্রু বাষ্পে হৃদয় স্ফীত হইয়া উঠিয়া তাহার কণ্ঠরোধ করিয়া ধরিল। রক্তচ্ছ্বাস বেগে কপালের শিরাগুলি টনটন করিতে লাগিল এবং জগৎ সংসারের সমস্ত দৃশ্য ছায়া নির্মিত মায়া মরীচিকার মতো অত্যন্ত অস্পষ্ট প্রতিভাত হইল। প্রতিকূল বাতাস অতিশয় বেগে বহিতেছিল, সেই জন্য স্রোত অনুকূল হইলেও নৌকা ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। এমন সময় নদীর মধ্যে এক কাণ্ড ঘটিল, যাহাতে শশীভূষণের যাত্রায় ব্যাঘাত ঘটিল। স্টেশন ঘাট হইতে সদর মহকুমা পর্যন্ত একটি নতুন স্টিমার লাইন সম্প্রতি খুলিয়াছে। এই স্টিমারটি সশব্দে পক্ষ সঞ্চালন করিয়া ঢেউ তুলিয়া উজানে আসিতেছিল। জাহাজে নতুন লাইনের অল্পবয়স্ক ম্যানেজার সাহেব এবং অল্প সংখ্যক যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে শশীভূষণের গ্রাম হইতেও কেহ কেহ উঠিয়াছিল। একটি মহাজনের নৌকা কিছুদূর হইতে এই স্টিমারের সহিত পাল্লা দিয়া আসিতে চেষ্টা করিতেছিল, আবার মাঝে মাঝে ধরি ধরি করিতেছিল, আবার মাঝে মাঝে পশ্চাতে পড়িতেছিল। মাঝির ক্রমশ রোখ চাপিয়া গেল। সে প্রথম পালের উপর দ্বিতীয় পাল এবং দ্বিতীয় পালের উপর ক্ষুদ্র তৃতীয় পালটা পর্যন্ত তুলিয়া দিল। বাতাসের বেগে সুদীর্ঘ মাস্তুল সম্মুখে আনত হইয়া পড়িল এবং বিদীর্ণ তরঙ্গরাশি অট্ট কলস্বরে নৌকার দুই পার্শ্বে উন্মত্তভাবে নৃত্য করিতে লাগিল। নৌকা তখন ছিন্ন বলগা অশ্বের ন্যায় ছুটিয়া চলিল। এক স্থানে স্টিমারের পথ কিঞ্চিত বাঁকা ছিল। সেইখানে সংক্ষিপ্ততর পথ অবলম্বন করিয়া নৌকা স্টিমারকে ছাড়াইয়া গেল। ম্যানেজার সাহেব আগ্রহভরে রেলের উপর ঝুঁকিয়া নৌকার এই প্রতিযোগিতা দেখিতেছিল। যখন নৌকা তাহার পূর্ণতম বেগ প্রাপ্ত হইয়াছে এবং স্টিমারকে হাত দুয়েক ছাড়াইয়া গিয়াছে, এমন সময় সাহেব হঠাৎ একটা বন্দুক তুলিয়া স্ফীত পাল লক্ষ্য করিয়া আওয়াজ করিয়া দিল। এক মুহূর্তে পাল ফাটিয়া গেল, নৌকা ডুবিয়া গেল। স্টিমার নদীর বাঁকের অন্তরালে অদৃশ্য হইয়া গেল। ম্যানেজার কেন যে এমন করিল তাহা বলা কঠিন। ইংরাজ নন্দনের মনের ভাব আমরা বাঙালি হইয়া ঠিক বুঝিতে পারি না। হয়তো দিশি পালের প্রতিযোগিতা সে সহ্য করিতে পারে নাই, হয়তো একটা স্ফীত বিস্তীর্ণ পদার্থ বন্দুকের গুলির দ্বারা চক্ষের পলকে বিদীর্ণ করিবার একটা হিংস্র প্রলোভন আছে, হয়তো এই গর্বিত নৌকাটার বস্ত্রখণ্ডের মধ্যে গুটি কয়েক ফুটা করিয়া নিমেষের মধ্যে ইহার নৌকালীলা সমাপ্ত করিয়া দিবার মধ্যে একটা প্রবল পৈশাসিক হাস্যরস আছে। নিশ্চয় জানি না, কিন্তু ইহা নিশ্চয় ইংরাজের মনের ভিতরে একটুখানি বিশ্বাস ছিল যে এই রসিকতাটুকু করার দরুন সে কোনরূপ শাস্তির দায়িক নহে, এবং ধারণা ছিল যাহাদের নৌকা গেল এবং সম্ভবত প্রাণ সংশয়, তাহারা মানুষের মধ্যেই গণ্য হইতে পারে না। সাহেব যখন বন্দুক তুলিয়া গুলি করিল এবং নৌকা ডুবিয়া গেল, তখন শশীভূষণের পানসি ঘটনাস্থলের নিকটবর্তী হইয়াছে। শেষোক্ত ব্যাপারটি শশীভূষণ প্রত্যক্ষ করিয়া দেখিতে পাইলেন। তাড়াতাড়ি নৌকা লইয়া গিয়া মাঝি এবং মল্লাদিগকে উদ্ধার করিলেন। কেবল এক ব্যক্তি ভিতরে বসিয়া রন্ধনের মশলা পিষিতেছিল, তাহাকে আর দেখা গেল না। বর্ষার নদী খরবেগে বহিয়া চলিল। শশীভূষণের হৃৎপিণ্ডের মধ্যে উত্তপ্ত রক্ত ফুটিতে লাগিল। আইন অত্যন্ত মন্দগতি। সে একটা বৃহৎ জটিল লৌহ যন্ত্রের মতো তৌল করিয়া সে প্রমাণ গ্রহণ করে এবং নির্বিকারভাবে সে শাস্তি বিভাগ করিয়া দেয়। তাহার মধ্যে মানব হৃদয়ের উত্তাপ নাই, কিন্তু ক্ষুধার সহিত ভোজন, ইচ্ছার সহিত উপভোগ এবং রোষের সহিত শাস্তিকে বিচ্ছিন্ন করিয়া দেওয়া শশীভূষণের নিকট সমান অস্বাভাবিক বলিয়া বোধ হইল। অনেক অপরাধ আছে যাহা প্রত্যক্ষ করিবা মাত্র তৎক্ষণাৎ নিজ হস্তে তাহার শাস্তি বিধান না করিলে অন্তর্যামী বিধাতা পুরুষ যেন অন্তরের মধ্যে থাকিয়া প্রত্যক্ষকারীকে দগ্ধ করিতে থাকেন।
তখন আইনের কথা স্মরণ করিয়া সান্ত্বনা লাভ করিতে হৃদয় লজ্জা বোধ করে, কিন্তু কলের আইন এবং কলের জাহাজ ম্যানেজারটিকে শশীভূষণের নিকট হইতে দূরে লইয়া গেল। তাহাতে জগতের আর কি উপকার হইয়াছিল বলিতে পারি না, কিন্তু সে যাত্রায় নিঃসন্দেহে শশীভূষণের ভারতবর্ষীয় প্লীহা রক্ষা পাইয়াছিল। মাঝি মল্লা যাহারা বাঁচিল তাহাদিগকে লইয়া শশী গ্রামে ফিরিয়া আসিলেন। নৌকায় পাট বোঝাই ছিল, সেই পাট উদ্ধারের জন্য লোক নিযুক্ত করিয়া দিলেন এবং মাঝিকে ম্যানেজারের বিরুদ্ধে পুলিশে দরখাস্ত দিতে অনুরোধ করিলেন। মাঝি কিছুতেই সম্মত হয় না। সে বলিল, নৌকা তো মজি আছে, এক্ষণে নিজেকে মজাইতে পারিব না। প্রথমত পুলিশকে দার্শনিক দিতে হইবে, তাহার পর কাজকর্ম আহার নিদ্রা ত্যাগ করিয়া আদালতে ঘুরিতে হইবে, তাহার পর সাহেবের নামে নালিশ করিয়া কি বিপাকে পড়িতে হইবে ও কি ফল লাভ হইবে তাহা ভগবানই জানেন। অবশেষে সে যখন জানিল শশীভূষণ নিজে উকিল, আদালত খরচা তিনি নিজেই বহন করিবেন এবং মোকদ্দমায় ভবিষ্যতে খেসারত পাইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে, তখন রাজি হইল। কিন্তু শশীভূষণের গ্রামের লোক যাহারা স্টিমারে উপস্থিত ছিল তাহারা কিছুতেই সাক্ষ্য দিতে চাহিল না। তাহারা শশীভূষণকে কহিল, মহাশয়, আমরা কিছুই দেখি নাই, আমরা জাহাজের পশ্চাৎ ভাগে ছিলাম। কলের ঘটঘট এবং জলের কলকল শব্দ সেখান হইতে বন্দুকের আওয়াজ শুনিবার কোনো সম্ভাবনা ছিল না। দেশের লোককে আন্তরিক ধিক্কার দিয়া শশীভূষণ ম্যাজিস্ট্রেটের নিকট মোকদ্দমা চাইলেন। সাক্ষীর কোনো আবশ্যক হইল না। ম্যানেজার স্বীকার করিল যে সে বন্দুক ছুঁড়িয়াছিল। কহিল, আকাশে এক ঝাঁক বক উড়িতেছিল, তাহাদেরই প্রতি লক্ষ্য করা হইয়াছিল। স্টিমার তখন পূর্ণবেগে চলিতেছিল এবং সেই মুহূর্তেই নদীর বাঁকের অন্তরালে প্রবেশ করিয়াছিল। সুতরাং সে জানিতেও পারে নাই কাক মরিল কি বক মরিল কি নৌকা ডুবিল। অন্তরিক্ষে এবং পৃথিবীতে এত শিকারের জিনিস আছে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি ইচ্ছাপূর্বক ডার্টি র্যাগ অর্থাৎ মলিন বস্ত্রখণ্ডের উপর সিকি পয়সার দামেরও ছিটাগুলি অপব্যয় করিতে পারে না। বেকসুর খালাস পাইয়া ম্যানেজার সাহেব চুরুট ফুঁকিতে ফুঁকিতে ক্লাবে হুইস্ট খেলিতে গেল। যে লোকটা নৌকার মধ্যে মশলা পিষিতেছিল 9 মাইল তফাতে তাহার মৃতদেহ ডাঙায় আসিয়া লাগিল এবং শশীভূষণ চিত্তদাহ লইয়া আপন গ্রামে ফিরিয়া আসিলেন। যেদিন ফিরিয়া আসিলেন সেদিন নৌকা সাজাইয়া গিরিবালাকে শ্বশুর বাড়ি লইয়া যাইতেছে। যদিও তাহাকে কেহ ডাকে নাই, তথাপি শশীভূষণ ধীরে ধীরে নদী তীরে আসিয়া উপস্থিত হইলেন। ঘাটে লোকের ভিড় ছিল। সেখানে না গিয়া কিছু দূরে অগ্রসর হইয়া দাঁড়াইলেন। নৌকা ঘাট ছাড়িয়া যখন তাহার সম্মুখ দিয়া চলিয়া গেল, তখন চকিতের মতো একবার দেখিতে পাইলেন মাথায় ঘোমটা টানিয়া নববধূ নত শিরে বসিয়া আছে। অনেক দিন হইতে গিরিবালার আশা ছিল যে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পূর্বে কোনো মতে একবার শশীভূষণের সহিত সাক্ষাৎ হইবে, কিন্তু আজ সে জানিতেও পারিল না যে তাহার গুরু অনতি দূরে তীরে দাঁড়াইয়া আছেন। একবার সে মুখ তুলিয়াও দেখিল না, কেবল নিঃশব্দ রোদনে তাহার 2 কপোল বাহিয়া অশ্রুজল ঝরিয়া পড়িতে লাগিল। নৌকা ক্রমশ দূরে চলিয়া অদৃশ্য হইয়া গেল। জলের উপর প্রভাতের রৌদ্র ঝিকঝিক করিতে লাগিল। নিকটের আম্রশাখায় একটা পাপিয়া উচ্ছ্বসিত কণ্ঠে মুহুর মুহুর গান গাহিয়া মনের আবেগ কিছুতে নিঃশ্বাস করিতে পারিল না। খেয়া নৌকা লোক বোঝাই লইয়া পারাপার হইতে লাগিল। মেয়েরা ঘাটে জল লইতে আসিয়া উচ্চ কলস্বরে গিরির শ্বশুরালয় যাত্রার আলোচনা তুলিল। শশীভূষণ চশমা খুলিয়া চোখ মুছিয়া সেই পথের ধারে সেই গড়াদের মধ্যে সেই ক্ষুদ্র গৃহে গিয়া প্রবেশ করিলেন। হঠাৎ একবার মনে হইল যেন গিরিবালার কণ্ঠ শুনিতে পাইলেন। শশী দাদা, শশী দাদা! কোথায় রে, কোথায়? কোথাও না। সে গৃহে না, সে পথে না, সে গ্রামে না, তাহার অশ্রু জলাভিষিক্ত অন্তরের মাঝখানটিতে। শশীভূষণ পুনরায় জিনিসপত্র বাঁধিয়া কলিকাতা অভিমুখে যাত্রা করিলেন। কলিকাতায় কোনো কাজ নাই।
সেখানে যাওয়ার কোনো বিশেষ উদ্দেশ্য নাই, সেই জন্য রেলপথে না গিয়া বরাবর নদী পথে যাওয়াই স্থির করিলেন। তখন পূর্ণ বর্ষায় বাংলাদেশের চারিদিকেই ছোট বড় আঁকা বাঁকা সহস্র জলময় জাল বিস্তীর্ণ হইয়া পড়িয়াছে। সরস শ্যামল বঙ্গভূমির শিরা উপশিরাগুলি পরিপূর্ণ হইয়া তরুলতা তৃণগুল্ম ঝোপঝাড় ধান পাট ইক্ষুতে 10 দিকে উন্মত্ত যৌবনের প্রাচুর্য যেন একেবারে উদ্দাম উচ্ছৃঙ্খল হইয়া উঠিয়াছে। শশীভূষণের নৌকা সেই সমস্ত সংকীর্ণ বক্র জলস্রোতের মধ্যে দিয়া চলিতে লাগিল। জল তখন তীরের সহিত সমতল হইয়া গিয়াছে। কাশবন সরবন এবং স্থানে স্থানে শস্যক্ষেত্র জলমগ্ন হইয়াছে। গ্রামের বেড়া বাঁশঝাড় আমবাগান একেবারে জলের অব্যবহিত ধারে আসিয়া দাঁড়াইয়াছে। দেবকন্যারা যেন বাংলাদেশের তরুমূলবর্তী আলবালগুলি জলসেচনে পরিপূর্ণ করিয়া দিয়াছেন। যাত্রার আরম্ভকাল স্নান চিক্কণ বনশ্রী রৌদ্রে উজ্জ্বল হাস্যময় ছিল। অনতিবিলম্বে মেঘ করিয়া বৃষ্টি আরম্ভ হইল। তখন যেদিকে দৃষ্টি পড়ে সেই দিকেই বিষণ্ণ এবং অপরিচ্ছন্ন দেখিতে লাগিল। বন্যার সময় গরুগুলো যেমন জলবেষ্টিত মলিন পঙ্কিল সংকীর্ণ গোষ্ঠ প্রাঙ্গণের মধ্যে ভিড় করিয়া করুণ নেত্রে সহিষ্ণুভাবে দাঁড়াইয়া শ্রাবণের ধারা বর্ষণে ভিজিতে থাকে, বাংলাদেশ আপনার কর্দম পিচ্ছিল ঘন সিক্ত রুদ্ধ জঙ্গলের মধ্যে মুখ বিষণ্ণ মুখে সেইরূপ পীড়িতভাবে অবিশ্রাম ভিজিতে লাগিল। চাষিরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে। স্ত্রীলোকেরা ভিজিতে ভিজিতে বাদলার শীতল বায়ুতে সংকুচিত হইয়া কুটির হইতে কুটিরান্তে গৃহকার্যে যাতায়াত করিতেছে ও পিছল ঘাটে অত্যন্ত সাবধানে পা ফেলিয়া সিক্ত বস্ত্রে জল তুলিতেছে এবং গৃহস্থ পুরুষেরা দাওয়ায় বসিয়া তামাক খাইতেছে। নিতান্ত কাজের দায় থাকিলে কোমরে চাদর জড়াইয়া জুতা হস্তে ছাতি মাথায় বাহির হইতেছে। অবলা রমণীর মস্তকে ছাতি এই রৌদ্রদগ্ধ বর্ষাপ্লাবিত বঙ্গদেশের সনাতন পবিত্র প্রথার মধ্যে নাই। বৃষ্টি যখন কিছুতেই থামে না, তখন রুদ্ধ নৌকার মধ্যে বিরক্ত হইয়া উঠিয়া শশীভূষণ পুনশ্চ রেলপথে যাওয়াই স্থির করিলেন। এক জায়গায় একটা প্রশস্ত মোহনার মতো জায়গায় আসিয়া শশীভূষণ নৌকা বাঁধিয়া আহারের উদ্যোগ করিতে লাগিলেন। খোড়ার পা খানায় পড়ে। সে কেবল খানার দোষে নয়, খোড়ার পাটারও পরিবার দিকে একটু বিশেষ ঝোঁক আছে। শশীভূষণ সেদিন তাহার একটা প্রমাণ দিলেন। দুই নদীর মোহনার মুখে বাঁশ বাঁধিয়া জেলেরা প্রকাণ্ড জাল পাতিয়াছে। কেবল এক পার্শ্বে নৌকা চলাচলের স্থান রাখিয়াছে। বহুকাল হইতে তাহারা এ কার্য করিয়া থাকে এবং সেজন্য খাজনাও দেয়। দুর্ভাগ্যক্রমে এ বৎসর এই পথে হঠাৎ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বাহাদুরের শুভাগমন হইয়াছে। তাহার বোট আসিতে দেখিয়া জেলেরাও পূর্ব হইতে পার্শ্ববর্তী পথ নির্দেশ করিয়া উচ্চ ঈশ্বরে সাবধান করিয়া দিল, কিন্তু মনুষ্যরচিত কোনো বাধাকে সম্মান প্রদর্শন করিয়া ঘুরিয়া যাওয়া সাহেবের মাঝির অভ্যাস নাই। সেই জালের উপর দিয়াই বোট চালাইয়া দিল। জাল অবনত হইয়া বোটকে পথ ছাড়িয়া দিল, কিন্তু তাহার হাল বাঁধিয়া গেল। কিঞ্চিত বিলম্বে এবং চেষ্টায় হাল ছাড়াইয়া লইতে হইল। পুলিশ সাহেব অত্যন্ত গরম এবং রক্তবর্ণ হইয়া বোট বাঁধিলেন। তাহার মূর্তি দেখিয়া জেলে চারটে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সাহেব তাহার মল্লাদিগকে জাল কাটিয়া ফেলিতে আদেশ করিলেন। তাহারা সেই 700-800 টাকার বৃহৎ জাল কাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলিল। জালের উপর ঝাল ঝাড়িয়া অবশেষে জেলেদিগের ধরিয়া আনিবার আদেশ হইল। কনস্টেবল পলাতক জেলে চারিটির সন্ধান না পাইয়া যে চারিজনকে হাতের কাছে পাইল তাহাদিগকে ধরিয়া আনিল। তাহারা আপনাদিগকে নিরপরাধ বলিয়া জোর হস্তে কাকুতি মিনতি করিতে লাগিল। পুলিশ বাহাদুর যখন সেই বন্দীদিগকে সঙ্গে লইবার হুকুম দিতেছেন, এমন সময় চশমা পরা শশীভূষণ তাড়াতাড়ি একখানা জামা পরিয়া তাহার বোতাম না লাগাইয়া চটি জুতা চটচট করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে পুলিশের বোটের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কম্পিত স্বরে কহিলেন, স্যার, জেলের জাল ছিঁড়িবার এবং এই চারিজন লোককে উৎপীড়ন করিবার তোমার কোনো অধিকার নাই। পুলিশের বড় কর্তা তাহাকে হিন্দি ভাষায় একটা বিশেষ অসম্মানের কথা বলিবা মাত্র তিনি এক মুহূর্তে কিঞ্চিত উচ্চ ডাঙা হইতে বোটের মধ্যে লাফাইয়া পড়িয়াই
একেবারে সাহেবের উপরে আপনাকে নিক্ষেপ করিলেন। বালকের মতো, পাগলের মতো তাকে মারিতে লাগিলেন। তাহার পর কি হইল তিনি জানেন না। পুলিশের থানার মধ্যে যখন জাগিয়া উঠিলেন, তখন বলিতে সংকোচ বোধ হয়, যেরূপ ব্যবহার প্রাপ্ত হইলেন তাহাতে মানসিক সম্মান অথবা শারীরিক আরাম বোধ করিলেন না। শশীভূষণের বাপ উকিল ব্যারিস্টার লাগাইয়া প্রথমত শশীকে হাজত হইতে জামিনে খালাস করিলেন। তাহার পরে মোকদ্দমার জোগাড় করিতে লাগিলেন। যে সকল জেলের জাল নষ্ট হইয়াছে তাহারা শশীভূষণের এক পরগনার অন্তর্গত, এক জমিদারের অধীন। বিপদের সময় কখনো কখনো শশীর নিকটে তাহারা আইনের পরামর্শ লইতেও আসিত। যাহাদিগকে সাহেব বোটে করিয়া আনিয়াছিলেন তাহারাও শশীভূষণের অপরিচিত নহে। শশী তাহাদিগকে সাক্ষী মানিবেন বলিয়াই ডাকাইয়া আনিলেন। তাহারা ভয়ে অস্থির হইয়া উঠিল। স্ত্রী পুত্র পরিবার লইয়া যাহাদিগকে সংসার যাত্রা নির্বাহ করিতে হয়, পুলিশের সহিত বিবাদ করিলে তাহারা কোথায় গিয়া নিষ্কৃতি পাইবে? একটার অধিক প্রাণ কাহার আছে শরীরে? যাহা লোকসান হইবার তাহা তো হইয়াছে, এখন আবার সাক্ষীর সপিনা ধরাইয়া এ কি মুশকিল। সকলে বলিল, ঠাকুর, তুমি তো আমাদিগকে বিষম ফ্যাসাদে ফেলিলে। বিস্তর বলা কহর পর তাহারা সত্য বলিতে স্বীকার করিল। ইতিমধ্যে হরকুমার যেদিন বেঞ্চে কর্মোপলক্ষে জেলার সাহেব দিগকে সেলাম করিতে গেলেন, পুলিশ সাহেব হাসিয়া কহিলেন, নায়েব বাবু, শুনতেছি তোমার প্রজারা পুলিশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত হইয়াছে। নায়েব সচকিত হইয়া কহিলেন, হ্যাঁ, এও কি সম্ভব কখনো? অপবিত্র জন্তুজাত পুত্রদিগের অস্থিতে এত ক্ষমতা? সংবাদপত্র পাঠকেরা অবগত আছেন, মকদ্দমায় শশীভূষণের পক্ষ কিছুতেই টিকিতে পারিল না। জেলেরা একে একে আসিয়া কহিল, পুলিশ সাহেব তাহাদের জাল কাটিয়া দেন নাই, বোটে ডাকিয়া তাহাদের নাম ধাম লিখিয়া লইতেছিলেন। কেবল তাহাই নহে, তাহার দেশস্থ গুটি কয়েক পরিচিত লোক সাক্ষ্য দিল যে তাহারা সে সময় ঘটনাস্থলে বিবাহের বরযাত্রা উপলক্ষে উপস্থিত ছিল। শশীভূষণ যে অকারণে অগ্রসর হইয়া পুলিশের পাহারাওয়ালাদের প্রতি উপদ্রব করিয়াছে তাহা তাহারা প্রত্যক্ষ দেখিয়াছে। শশীভূষণ স্বীকার করিল যে গালি খাইয়া বোটের মধ্যে প্রবেশ করিয়া তিনি সাহেবকে মারিয়াছেন, কিন্তু জাল কাটিয়া দেওয়া ও জেলেদের প্রতি উপদ্রবই তাহার মূল কারণ। এরূপ অবস্থায় যে বিচারে শশীভূষণ শাস্তি পাইলেন তাহাকে অন্যায় বলা যাইতে পারে না, তবে শাস্তিটা কিছুটা গুরুতর হইল। ৩-৪টা অভিযোগ, আঘাত, অনধিকার প্রবেশ, পুলিশের কর্তব্যে ব্যাঘাত ইত্যাদি সবকটাই তাহার বিরুদ্ধে পুরা প্রমাণ হইল। শশীভূষণ তাহার সেই ক্ষুদ্র গৃহে তাহার প্রিয় পাঠ্যগুলি ফেলিয়া 5 বৎসর জেল খাটিতে গেলেন। তাহার বাপ আপিল করিতে উদ্যত হইলে তাহাকে শশীভূষণ বারংবার নিষেধ করিলেন, কহিলেন, জেল ভালো, লোহার বেড়ি মিথ্যে কথা বলে না, কিন্তু জেলের বাহিরে যে স্বাধীনতা আছে সে আমাদিগকে প্রতারণা করিয়া বিপদে ফেলে। আর যদি সৎসঙ্গের কথা বলো তো জেলের মধ্যে মিথ্যাবাদী কৃতঘ্ন কাপুরুষের সংখ্যা অল্প, কারণ স্থান পরিমিত, বাহিরে অনেক বেশি। শশীভূষণের জেলে প্রবেশ করিবার অনতিকাল পরেই তাহার পিতার মৃত্যু হইল। তাহার বড় আর কেহ ছিল না। এক ভাই বহুকাল হইতে সেন্ট্রাল প্রভিন্সিতে কাজ করিতেন। দেশে আসা তাহার বড় ঘটিয়া উঠিত না। সেইখানেই তিনি বাড়ি তৈয়ারি করিয়া সপরিবারে স্থায়ী হইয়া বসিয়াছিলেন। দেশে বিষয় সম্পত্তি যাহা ছিল, নায়েব হরকুমার তাহার অধিকাংশ নানা কৌশলে আত্মসাৎ করিলেন। জেলের মধ্যে অধিকাংশ কয়েদিকে যে পরিমাণ দুঃখ ভোগ করিতে হয়, দৈব বিপাকে শশীভূষণকে তদাপেক্ষা অনেক বেশি সহ্য করিতে হইয়াছিল। তথাপি দীর্ঘ 5 বৎসর কাটিয়া গেল। আবার একদা বর্ষার দিনে জীর্ণ শরীর ও শূন্য হৃদয় লইয়া শশীভূষণ কারা প্রাচীরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। স্বাধীনতা পাইলেন, কিন্তু তাহা ছাড়া কারার বাহিরে তাহার আর কেহ অথবা আর কিছুই ছিল না। গৃহহীন, আত্মীয়হীন, সমাজহীন, কেবল তাহার একলাটির পক্ষে এত বড় জগৎ সংসার অত্যন্ত ঢিলা বলিয়া ঠেকিতে লাগিল। জীবনযাত্রার বিচ্ছিন্ন সূত্র আবার কোথা হইতে আরম্ভ করিবেন এই কথাই ভাবিতেছেন।
এমন সময় এক বৃহৎ জুড়ি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। একজন ভৃত্য নামিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, আপনার নাম শশীভূষণ? তিনি কহিলেন, হাঁ। সে তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলিয়া তাহার প্রবেশের প্রতীক্ষায় দাঁড়াইল। তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে কোথা যাইতে হইবে? সে কহিল, আমার প্রভু আপনাকে ডাকিয়াছেন। পথিকদের কৌতূহল দৃষ্টিপাত অসহ্য বোধ হওয়াতে তিনি সেখানে আর অধিক বাদানুবাদ না করিয়া গাড়িতে উঠিয়া পড়িলেন। ভাবিলেন, নিশ্চয়ই ইহার মধ্যে একটা কিছু ভ্রম আছে, কিন্তু একটা কোনো দিকে তো চলিতে হইবে, না হয় এমন করিয়া ভ্রম দিয়াই এই নতুন জীবনের ভূমিকা আরম্ভ হোক। সেদিনও মেঘ এবং রৌদ্র আকাশময় পরস্পরকে স্বীকার করিয়া ফিরিতেছিল। পথের প্রান্তবর্তী বর্ষার জলপ্লাবিত গাঢ় শ্যাম শস্যক্ষেত্র চঞ্চল ছায়ালোকে বিচিত্র হইয়া উঠিতেছিল। হাটের কাছে একটা বৃহৎ রথ পড়িয়াছিল এবং তাহার অদূরবর্তী মুদির দোকানে একদল বৈষ্ণব গোপীযন্ত্র এবং খোল করতাল যোগে গান গাহিতেছিল। এসো এসো ফিরে এসো, নাথ হে ফিরে এসো, ফিরে এসো, আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত বন্ধু হে ফিরে এসো। গাড়ি অগ্রসর হইয়া চলিল। গানের পদ ক্রমে দূর হইতে দূরতর হইয়া কানে প্রবেশ করিতে লাগিল। ওগো নিষ্ঠুর, ফিরে এসো হে, আমার করুণ কোমল এসো। ওগো সজল জলদ স্নিগ্ধকান্ত সুন্দর, ফিরে এসো। গানের কথা ক্রমে ক্ষীণতর অস্ফুটতর হইয়া আসিল, আর বোঝা গেল না, কিন্তু গানের ছন্দে শশীভূষণের হৃদয় একটা আন্দোলন তুলিয়া দিল। তিনি আপন মনে গুনগুন করিয়া পদের পর পদ রচনা করিয়া যোজনা করিয়া চলিলেন, কিছুতেই থামিতে পারিলেন না। গাড়ি যখন একটি প্রাচীর বেষ্টিত উদ্যানের মধ্যে প্রবেশ করিয়া একটি দ্বিতল অট্টালিকার সম্মুখে থামিল, তখন শশীভূষণের গান থামিল। তিনি কোনো প্রশ্ন না করিয়া ভৃত্যের নির্দেশক্রমে বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। যে ঘরে আসিয়া বসিলেন, সে ঘরের চারিদিকেই বড় বড় কাঁচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটের সারি সারি বই সাজানো। সেই দৃশ্য দেখিবা মাত্র তাহার পুরাতন জীবন দ্বিতীয়বার কারামুক্ত হইয়া বাহির হইল। এই সোনার জলে অঙ্কিত নানা বর্ণে রঞ্জিত বইগুলি আনন্দলোকের মধ্যে প্রবেশ করিবার সুপরিচিত রত্নখচিত সিংহদ্বারের মতো তাহার নিকটে প্রতিভাত হইল। টেবিলের উপরেও কত কি ছিল। শশীভূষণ তাহার ক্ষীণ দৃষ্টি লইয়া ঝুঁকিয়া দেখিলেন। একখানি বিদীর্ণ স্লেট, তাহার উপরে গুটিকয় পুরাতন খাতা, একখানি ছিন্ন প্রায় ধারাপাত, কথামালা এবং একখানি কাশিরাম দাসের মহাভারত। স্লেটের কাঠের ফ্রেমের উপর শশীভূষণের হস্তাক্ষরে কালি দিয়ে খুব মোটা করিয়া লেখা, গিরিবালা দেবী। খাতা ও বইগুলির উপরেও ওই এক হস্তাক্ষরে এক নাম লিখিত। শশীভূষণ কোথায় আসিয়াছেন বুঝিতে পারিলেন। তাহার বক্ষের মধ্যে রক্তস্রোত তরঙ্গায়িত হইয়া উঠিল। মুক্ত বাতায়ন দিয়া বাহিরে চাহিলেন। সেখানে কি চক্ষে পড়িল? সেই ক্ষুদ্র গড়াদে দেওয়া ঘর, সেই অসমতল গ্রাম্য পথ, সেই ডুরে কাপড় পরা ছোট মেয়েটি এবং সেই আপনার শান্তির নিশ্চিন্ত নিভৃত জীবনযাত্রা। সেদিনকার সেই সুখের জীবন কিছুই অসামান্য বা অত্যাধিক নহে। দিনের পর দিন ক্ষুদ্র কাজে ক্ষুদ্র সুখে অজ্ঞাতসারে কাটিয়া যাইত এবং তাহার নিজের অধ্যয়ন কার্যের মধ্যে একটি বালিকা ছাত্রীর অধ্যাপন কার্য তুচ্ছ ঘটনার মধ্যেই গণ্য ছিল। কিন্তু গ্রাম প্রান্তরে সেই নির্জন দিনযাপন, সেই ক্ষুদ্র শান্তি, সেই ক্ষুদ্র সুখ, সেই ক্ষুদ্র বালিকার ক্ষুদ্র মুখখানি সমস্তই যেন স্বর্গের মতো, দেশকালের বহির্ভূত এবং আয়ত্তের অতীত রূপে কেবল আকাঙ্ক্ষা রাজ্যের কল্পনা ছায়ার মধ্যে বিরাজ করিতে লাগিল। সেদিনকার সেই সমস্ত ছবি এবং স্মৃতি আজিকার এই বর্ষাম্লান প্রভাতের আলোকের সহিত এবং মনের মধ্যেও মৃদু গুঞ্জিত সেই কীর্তন গানের সহিত জড়িত মিশ্রিত হইয়া এক প্রকার সঙ্গীতময় জ্যোতির্ময় অপূর্ব রূপ ধারণ করিল। সেই জঙ্গলবেষ্টিত কর্দমাক্ত সংকীর্ণ গ্রাম পথের মধ্যে সেই অনাবৃত ব্যথিত বালিকার অভিমান মলিন মুখের শেষ স্মৃতিটি যেন বিধাতা বিরচিত এক
অসাধারণ, আশ্চর্য, অপরূপ, অতি গভীর, অতি বেদনা পরিপূর্ণ স্বর্গীয় চিত্রের মতো তাহার মানসপটে প্রতিফলিত হইয়া উঠিল। তাহারই সঙ্গে কীর্তনের করুণ সুর বাজিতে লাগিল, এবং মনে হইল যেন পল্লী বালিকার মুখে সমস্ত বিশ্ব হৃদয়ের এক অনির্বচনীয় দুঃখ আপনার ছায়া নিক্ষেপ করিয়াছে। শশীভূষণ দুই বাহুর মধ্যে মুখ লুকাইয়া সেই টেবিলের উপর, সেই স্লেট বহি খাতার উপর মুখ রাখিয়া অনেক কাল পরে অনেক দিনের স্বপ্ন দেখিতে লাগিলেন। অনেকক্ষণ পরে মৃদু শব্দে সচকিত হইয়া মুখ তুলিয়া দেখিলেন, তাহার সম্মুখে রূপার থালায় ফল মিষ্টান্ন রাখিয়া গিরিবালা অদূরে দাঁড়াইয়া নীরবে অপেক্ষা করিতেছে। তিনি মস্তক তুলিতেই নিরাভরণা শুভ্র বসনা বিধবা বেশধারিণী গিরিবালা তাহাকে নতজানু হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিল। বিধবা উঠিয়া দাঁড়াইয়া যখন শীর্ণ মুখ, ম্লান বর্ণ, ভগ্ন শরীর শশীভূষণের দিকে সকরুণ স্নিগ্ধ নেত্রে চাহিয়া দেখিল, তখন তাহার দুই চক্ষু ঝরিয়া দুই কপোল বহিয়া অশ্রু পড়িতে লাগিল। শশীভূষণ তাহাকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতে চেষ্টা করিলেন, কিন্তু ভাষা খুঁজিয়া পাইলেন না। নিরুদ্ধ অশ্রুবাষ্প তাহার বাক্যপথ সবলে অবরোধ করিল। কথা এবং অশ্রু উভয়ে নিরুপায়ভাবে হৃদয়ের মুখে কণ্ঠের দ্বারে বদ্ধ হইয়া রখিল। সেই কীর্তন দল ভিক্ষা সংগ্রহ করিতে করিতে অট্টালিকার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং পুনঃ পুনঃ আবৃত্তি করিয়া গাহিতে লাগিল, এসো এসো হে